হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমরা আজকে যেটা পড়তে চলেছি সেমিস্টার 2-তে থাকা বাংলা সাহিত্যের ইতিহাসের একটি অংশ, লৌকিক সাহিত্য। এই যে গ্রাম বাংলায় বা একেবারে আমরা যেটাকে বলতে পারি যে লোকসাধারণ যারা, তাদের মধ্যে ছড়িয়ে থাকা যে বিভিন্ন ধরনের কথা, উপকথা, রূপকথা, ব্রতকথা বা ধরো ধাঁধা, প্রবাদ, ছড়া, এইগুলোই একটা সময় মুখে মুখে প্রচলিত ছিল। তার পরবর্তীকালে কোনো একটা সময় সেগুলো এক সূত্রে গ্রথিত হয়, সাহিত্য রূপ ধারণ করে। সুতরাং এই যে একেবারে লোকসাধারণের মধ্যে ছড়িয়ে থাকা যে সাহিত্য, লৌকিক সাহিত্য, যেগুলো একদম সাধারণ থেকে সাধারণ মানুষের কথা, সেইগুলোরই বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা শুরু করছি। আজকে যে দিকটা আমরা দেখব সেটা হচ্ছে লোককথা। প্রথমেই তাহলে আমরা দেখে নেব যে লোককথা ঠিক কাকে বলে, ডেফিনেশনটা কি বলছে। কোনো একটি জাতির অভিজ্ঞতা, আত্মানুসন্ধান, গৌরববোধ, স্বদেশ চেতনা, গভীর বেদনা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের ইতিহাস যখন কল্পনা ও সরসতার মিশ্রণে স্মৃতিরূপ লাভ করে বংশ পরম্পরায় লোকের মুখে মুখে ফেরে, তখন তাকেই আমরা বলছি লোককথা। অর্থাৎ ধরে নাও কোনো একটা জাতিগোষ্ঠী, ধরো সাঁওতাল জাতিগোষ্ঠী বা কোল বা ভিল। কারণ বাঙালি জাতিগোষ্ঠীর কথাটা এই কারণেই বললাম না, কারণ বাঙালি তোমরা সবাই পড়ে এসেছো ইতিমধ্যে, বাঙালি একটি সংকর জাতি, মিশ্র জাতি। সেই জন্য আমি যদি ধরে নিই কোনো একটা অমিশ্র জাতি, যেটা সেজন্যই বললাম সাঁওতাল জাতিগোষ্ঠী, তাদের যে অভিজ্ঞতা, দীর্ঘদিনের বংশ পরম্পরায় যে অভিজ্ঞতা, তাদের শিকড়ের খোঁজ, কোনো কিছু নিয়ে তাদের গৌরব, তাদের যে স্বদেশ চেতনা, তাদের স্বপ্ন, সেই জাতিগোষ্ঠীটার স্বপ্ন, সেই স্বপ্ন ভেঙে যাওয়ার ইতিহাস, তার যে গভীর বেদনা, সেইগুলো যখন তারা সংমিশ্রিত করছে কল্পনা এবং সরসতা দিয়ে, এবং সেই গল্প কথাগুলো যখন বংশ পরম্পরায় জেনারেশন আফটার জেনারেশন যখন তাদের মুখে মুখে ফিরছে, তখন সেইটাকেই আমরা বলছি লোককথা। এটা একটা কোনো বিশেষ জাতিগোষ্ঠীর সামগ্রিকতাকে বোঝাচ্ছে, তার অভিজ্ঞতা নিয়ে, তার গৌরববোধ নিয়ে, তার স্বদেশ চেতনা নিয়ে, তার কি স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হলো কি না, সেই সমস্ত কিছু নিয়ে তারা টুকরো টুকরো যে গল্প গেঁথেছে, যে রূপকথা গেঁথেছে, যে পশু কথা গেঁথেছে, সেইগুলোই শুধুমাত্র একটা বংশতেই সীমাবদ্ধ নয়, একটা জেনারেশনেই সীমাবদ্ধ নয়। বংশ পরম্পরায় যখন সেটা তাদের মুখে মুখে ফিরছে, তখন সেইটাকেই আমরা বলছি লোককথা। যেমন তুমি ধরো না, তুমি যদি রূপকথার গল্প বলো, রূপকথার গল্প আমরা ছোটবেলায় যেরকমভাবে শুনেছিলাম, তোমরাও কিন্তু ছোটবেলায় সেরকমভাবেই শুনেছিলে, বা আমাদের আগের 14 পুরুষ আগেকার মানুষ সেইভাবেই কিন্তু শুনেছিল। এক যে ছিলেন রাজা, তার 2 রানী, এক রানী সুয়োরানী, এক রানী দুয়োরানী, এইরকমভাবেই দেখবে গল্পগুলো শুরু হয়। এবং কিছু কিছু একদম সাধারণ কমন ফ্যাক্টর কিছু থাকে, সাধারণ কিছু বৈশিষ্ট্য। যেমন সুয়োরানীকে রাজা খুব যত্নে রাখেন, দুয়োরানীকে একদম দেখতে পারেন না, অথচ সেই দুয়োরানীর ছেলেই রাজপুত্র, সেই কিন্তু তার রাজ্যের সমস্ত দুঃখ দুর্দশা দূর করে। তারপরে তার সঙ্গে এক রাজকন্যার দেখা হয় এবং তারা
চিরকাল চিরদিন সুখে থাকে। দে লিভড হ্যাপিলি এভার আফটার। এইভাবে গল্পগুলো শেষ হয়। ফলে এই যে গল্প, বা ধরো পঞ্চতন্ত্রের গল্প বলো বা বেতাল পঞ্চবিংশতির গল্প বলো, সেগুলো যুগ যুগ ধরে বিভিন্ন কালে একই রকমভাবে চলে আসছে, লোকের মুখে মুখে চলে আসছে। ফলে এই যে লোকের মুখে মুখে চলে আসা যে সমস্ত গল্প কথা, যেগুলো আসলে কোনো একটা জাতির অভিজ্ঞতার কথা, তার গৌরবের কথা, তার স্বপ্নের কথা, বা কোথাও স্বপ্ন ভেঙে যাওয়ার কথা, সেইগুলোই তারা কল্পনা দিয়ে, সরসতা দিয়ে গড়ে তুলেছে বংশ পরম্পরায়। সেগুলো তাদের জাতিগোষ্ঠীর মধ্যে প্রচলিত হয়ে আসছে। সেইটাকেই আমরা বলছি লোককথা। ক্লিয়ার সবার কাছে? এবার তাহলে আমরা দেখব যে লোককথার বিভিন্ন ভাগ কি কি ভাগ হতে পারে। উপকথা বা পশুকথা, নীতিকথা, রূপকথা, ব্রতকথা, রোমাঞ্চ কথা, বীর কথা বা বীরগাথা, পুরাণ কথা, স্থানিক কথা ইত্যাদি বিভিন্ন রকমের ভাগ হতে পারে এই লোককথাগুলির। এবারে এসো তাহলে আমরা প্রথমটা দিয়ে শুরু করি। উপকথা বা পশু কথা কাকে বলে? এইটা থেকেই পরিষ্কার যে এখানে মানুষের কোনো ভূমিকা নেই। এখানে কিন্তু মানব চরিত্রের ভূমিকা পালন করছে বিভিন্ন জীবজন্তু বা পশু পাখি, অর্থাৎ যেগুলোকে আমরা ইংলিশে ফেবলস বলে থাকি। তাহলে কি বলা হচ্ছে, এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। এই ধরনের যে লোককথা, তাতে জীবজন্তু পশু পাখি হবে প্রধান। এর গল্পগুলিতে জীবজন্তুর সঙ্গে মানব প্রকৃতিকে মেলানো হয়ে থাকে। বাস্তব জীবনভিত্তিক কাহিনী হলেও এতে দেশকাল নিরপেক্ষ শাশ্বত মানব জীবন সত্যের সন্ধান পাওয়া যায়। আর এর কাহিনীগুলি দুটি প্রধান উদ্দেশ্য সাধন করে। কি কি? একটা তো হচ্ছে কৌতুক সৃষ্টি, আর একটা হলো নীতি কথা প্রচার করবে। সেই মনে আছে সিংহ আর খরগোশের গল্পটা, যেখানে সিংহ রোজ একটা করে বন্য পশু খেয়ে নিত। তারপরে একদিন সভা বসলো, তাতে ঠিক হলো যে প্রত্যেক দিন একটা করে পশু সিংহ রাজার কাছে যাবে, পশুরাজ তাকেই খাবেন। এই রকম করে করে একদিন পালা এলো খরগোশের। খরগোশ তো ইচ্ছে করে দেরি করে যাচ্ছে। খিদেতে তো এদিকে পশুরাজের পেট জ্বলছে একেবারে। এই রকম অবস্থায় খরগোশ যখন গিয়ে পৌঁছেছে, ভীষণ একটা ভয়ের তো চোখ মুখে হাঁপাতে হাঁপাতে গিয়ে বলছে, উফ, পশুরাজ তো একবারে ক্ষেপে আগুন, এত দেরি করলি কেন? খিদে পেট জ্বলে যাচ্ছে আমার। খরগোশ বলছে, মহারাজ কি আর বলবো, আমি যে প্রাণ নিয়ে আসতে পেরেছি এই অনেক। কেন রে, কি হয়েছে? আর বলবেন না মহারাজ, জঙ্গলে আরেকটা সিংহ আমাকে ধরেছিল, বলে কিনা সেই হচ্ছে এই জঙ্গলের রাজা। ভাবুন তো। কি? আমি থাকতে আরেকজন রাজা? হ্যাঁ, আমিও তো তাই বললাম যে আমাদের রাজা তো একজনই, তিনি আমার অপেক্ষাতেই তো বসে আছেন। আমাকে ছেড়ে দিন, আমি তার কাছে যাব, তিনি আমাকে খাবেন, তবেই তো তার ক্ষুধা মিটবে। সে তো মহারাজ কিছুতেই আমাকে ছাড়ে না, বলছে যে না, আর কাউকে মানি না, আমি আর কোনো কাউকে মানি না, আমি জঙ্গলের রাজা। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে হাতে পায়ে ধরে কথা দিয়ে এসেছি যে একটু বাদেই ওনার কাছে আমাকে ফিরতে হবে। এত বড় আস্পর্ধা, চল তো দেখি। হ্যাঁ মহারাজ, চলুন তো, আপনি এর বিহিত করবেন, বলে খরগোশ সেই সিংহকে বনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে হাজির করলো একটা কুয়োর সামনে। এবার সেই কুয়োর পাড়ে উঠেছে দুজনে।
জলের মধ্যে খরগোশ দেখাচ্ছে, ওই দেখুন মহারাজ, ওইখানে বসে আছে। কোথায় কোথায়, সর সর দেখি বলে পশুরাজ স্বয়ং সেই জলে উঁকি মেরেছে। অবধারিতভাবে তারই ছায়া পড়েছে জলে। দেখেছেন মহারাজ? হ্যাঁ, তাই তো দেখছি বলে পশুরাজ একটা বিশাল গর্জন করেছেন। এবার জলে প্রতিফলিত সেই ছায়াটারও দেখা যাচ্ছে মুখটা ওই রকমই হাঁ হয়েছে। কি এত বড় আস্পর্ধা, আমাকে কিনা গর্জন দেখাচ্ছে! তবেই ভাবুন আমি কিভাবে ওর হাত থেকে বেঁচেছি আজকে। আপনি তো আমাদের রক্ষাকর্তা, বলুন, আপনি আমাদের মা বাপ, তবে না তো কি? দাঁড়া, ওকে এখনই আমি শিক্ষা দেখাচ্ছি বলে পশুরাজ কি করলেন, আগু পিছু কিছু না ভেবে তিনি শটান ওই জলের মধ্যে ঝাঁপ দিলেন। এবং বুঝতেই পারছো, সাঁতার তো তিনি জানেন না, ফলে কুয়োর জলে ডুবে তার প্রাণটি গেল। এবং যখন এই ঘটনার কথা বনের বাকি সব পশু পাখি জীব জন্তু জানতে পারলো, তারা তো খরগোশকে কি বলে যে বাহবা দেবে, কি বলে যে তার প্রশংসা করবে ভেবেই পাচ্ছে না। তাহলে এই যে গল্পটার মধ্যে এখানে কিন্তু কোনো মানুষ নেই, এখানে কিন্তু দুটো জন্তুই প্রধান, এবং এদের মধ্যেই মানব প্রকৃতির চরিত্র বৈশিষ্ট্য ধরা হয়েছে। অর্থাৎ একজন বুদ্ধিমান এবং একজন বোকা অথচ ভীষণ দুষ্টু প্রকৃতির। এই রকম ভাবেই পশু কথাগুলোতে আমরা দেখব যে সেখানে মানুষ নয়, জীবজন্তু প্রধান হয়ে থাকে, এবং তাদের মধ্যে কারোর মধ্যে ক্রোধ, কারোর মধ্যে ধূর্ততা, কারোর মধ্যে শয়তানি, কারোর মধ্যে হয়তো একটু বোকাশোকা ভাব, অর্থাৎ যেগুলো বিভিন্ন মানুষ হয়ে থাকেন সেই মানব চরিত্রের বৈশিষ্ট্যগুলোই এই জন্তু জানোয়ারের মধ্যে আরোপিত হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই পশু কথাগুলো এক একটা ঘটনা নির্ভর হলেও এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আসলে শাশ্বত জীবন সত্যের পরিচয়টাই আমরা পাই। অর্থাৎ ইটারনাল যে ট্রুথ, যে সবসময় গায়ের জোরেই সবকিছু হয় না, বুদ্ধির জোরটাই আসল। ঠিক আছে? এবং বলা হচ্ছে যে এর গল্পগুলো দুটো উদ্দেশ্য সাধন করে। একটা তো আমরা বুঝতেই পারলাম, সেটা হচ্ছে নীতি কথা প্রচার করবে, আর একটা হচ্ছে বেশ মজার মজার গল্প হয় এগুলো, সেই জন্য কৌতুক রসের সৃষ্টি করবে। এইটা হচ্ছে পশু কথার বৈশিষ্ট্য। এবারে নেক্সট চলে এসো নীতি কথা। এগুলো কি? এই ধরনের উপকথায় উপদেশ বা নীতি সংযুক্ত থাকে। দেখবে তোমরা ছোটবেলায় ঈশপের গল্প পড়েছো, পঞ্চতন্ত্রের গল্প পড়েছো, হিতোপদেশের গল্প পড়েছো। এই গল্পগুলোতে সবসময় যে পশু পাখি থাকবে তা নয়, এগুলোতে পশু পাখি, মানুষ, রাজা মহারাজা সবাই থাকবেন, সবাইকে নিয়েই গল্পগুলো তৈরি হবে। কিন্তু আসলে গল্পগুলো কোনো উপদেশ বা মরাল, জীবনের ধর্ম কি হওয়া উচিত, কি করলে কি পরিণাম ভোগ করতে হতে পারে, এই ধরনের উপদেশ এই গল্পগুলোর মধ্যে দেওয়া থাকে। সেই জন্য ঈশপের গল্প ভীষণ বিখ্যাত, পঞ্চতন্ত্রের গল্প, মানে এগুলো সর্বকালীন, এগুলো সর্বজনীন, এগুলো সব দেশের সব মানুষের পড়া উচিত। এই গল্পগুলো পড়লেই আমরা এগুলো থেকে জীবনের শিক্ষা নিতে পারবো। কেমন? এরপরে চলে এসো তোমাদের ফেভারিট রূপকথা। তোমরা আমাকে বলবে, ও রূপকথার গল্প তো সবাই জানি। নিশ্চয়ই, 100 বার। তো একটু বৈশিষ্ট্যগুলো দেখে নি, তাহলেই দেখবে তোমরা যা যা পড়েছো সেগুলোর সঙ্গে কিরকম চটপট করে একদম খাপে খাপ হয়ে যাচ্ছে।
সম্পূর্ণ অবাস্তব আর স্বপ্নীল পরিবেশে অনির্দিষ্ট স্থান ও অস্পষ্ট কল্পিত চরিত্র অবলম্বনে অসম্ভব অবিশ্বাস্য নানা রোমাঞ্চকর ঘটনার বর্ণনা এখানে পাওয়া যায়। কাহিনীগুলি আকারে দীর্ঘ, বিভিন্ন বিষয়ের সমাহারে কাহিনীতে জটিলতা তৈরি হতে দেখা যায়। রাজ্য বা দেশ আর চরিত্রের নামহীনতা, স্থানের অনির্দিষ্টতা রূপকথার বৈশিষ্ট্য। আর 4 নম্বর পয়েন্ট কি? ভাগ্যহত রাজপুত্র বা সাধারণ নায়কের দুরবস্থা, দৈব সাহায্যে অসাধ্য সাধন, রাক্ষস খোক্কসকে মেরে রাজপুত্রের রাজকন্যাকে বিবাহ এবং শেষে রাজপুত্র ও রাজকন্যার চিরকাল সুখে থাকার কথা বর্ণিত হয়। পয়েন্টগুলো হয়তো দেখে মনে হচ্ছে বিশাল বিশাল জটিল জটিল, কিচ্ছু নয়। দেখবে যেটা আমি বললাম যে শুরুটাই হয় কিভাবে, এক যে ছিলেন রাজা, কোথাও কোথাও কোনো একটা দেশের নাম বা রাজ্যের নাম হয়তো থাকে, সেটাও পুরোপুরি কাল্পনিক, আর বেশিরভাগ জায়গায় থাকে না। সেজন্যই বলা হলো যে রাজ্য বা দেশের নামহীনতা। এবার এই যে এক যে ছিলেন রাজা, রাজার কিন্তু সবসময় নাম থাকছে না। তার 2 রানী, সুয়োরানী আর দুয়োরানী। আচ্ছা, রানীদের নাম কিন্তু কখনো সুয়োরানী দুয়োরানী হতে পারে না। তার মানে যে রানীকে রাজা খুব ভালোবাসেন তিনিই সুয়োরানী, আর যে রানীকে রাজা একেবারে দুচক্ষে দেখতে পারেন না তিনিই দুয়োরানী। এবার ধরো সুয়োরানী, সে আসলে ভীষণ ভীষণ দুষ্টু প্রকৃতির। অনেক সময়ই দেখা যায় সে হচ্ছে ছদ্মবেশী কোনো রাক্ষসী। তার জাদুমন্ত্রে আস্তে আস্তে রাজ্যের সব প্রজাদের সে খেয়ে ফেলছে। তার বাকি সব সাঙ্গপঙ্গ যে রাক্ষস খোক্কসরা রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে সেই প্রজাদের খেয়ে নিচ্ছে, সব প্রজা শূন্য হয়ে যাচ্ছে। রাজা তো এদিকে কিছুই বুঝতে পারছেন না, কারণ তার সামনে সুয়োরানী খুব সুন্দরী মেয়ে রূপ ধরে ঘুরে বেড়াচ্ছে। এদিকে দুয়োরানীকে তো রাজা ফেলে রেখেছেন ছোট্ট একটা কুটিরে। সেই দুয়োরানীর ছেলে যখন বড় হচ্ছে, সে তখন তার বাবা এবং রাজ্যের দুরবস্থা দূর করতে বের হচ্ছে ঘোড়া নিয়ে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাচ্ছে, তেপান্তরের মাঠ পার হয়ে যাচ্ছে। এই যে কল্পিত কিছু স্থানের অনির্দিষ্টতা, আমরা কি জানি আজ পর্যন্ত কেউ চিনে উঠতে পেরেছে যে তেপান্তরের মাঠটা ঠিক কোথায়? কেউ চিনি না। এবার সেই তেপান্তরের মাঠ পেরিয়ে রাজপুত্র যাচ্ছে, যেতে যেতে একটা গাছের নিচে বিশ্রাম নিতে থামলো। ঘোড়াটাকে গাছে বেঁধে সেই গাছের তলায় ঘুমোচ্ছে। সেই গাছেই থাকে ব্যঙ্গমা ব্যঙ্গমী। এই যে বলা হচ্ছে অস্পষ্ট কল্পিত চরিত্র, ব্যঙ্গমা ব্যঙ্গমী ঠিক কেমন আমরা কেউ দেখিনি কিন্তু এরকম পাখিগুলোকে, শুধু জানি যে এরা কথা বলা পাখি এবং এরা বেশ ভবিষ্যৎ দেখতে পায়। অর্থাৎ এরা যখন তাদের মধ্যে কথাবার্তা বলছে, এই রাজপুত্রকে নিয়েই বলছে যে এই রাজপুত্র কোথা থেকে এসেছে, রাজপুত্র কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। রাজপুত্র ঘুমের ঘোরে সব শুনতে পাচ্ছে এবং এরাই বলে দিচ্ছে ঠিক কোন জায়গায় গেলে, কিভাবে কি করলে তার এবং তার রাজ্যের বিপদ দূর হওয়া সম্ভব। সেই মতো কাজ করছে রাজপুত্র। হয়তো দেখা গেল এমন একটা রাজ্যে গিয়ে পড়ল, সে রাজ্য পুরো জনমানব শূন্য। বিশাল রাজপ্রাসাদের কোনো একটা ঘরে এক রাজকুমারী হয়তো ঘুমে অচেতন, তার পায়ের কাছে রূপোর কাঠি, মাথার কাছে সোনার কাঠি, সেইগুলোকে অদলা বদলি করে দিয়ে রাজপুত্র রাজকন্যার ঘুম ভাঙাচ্ছে। রাজকন্যা তখন তাকে বলছে যে এক রাক্ষস মায়া বলে তাকে ঘুম পাড়িয়ে রেখেছে আর বাকি সবাইকে খেয়ে ফেলেছে।
আর সেই রাক্ষস আর তার দলবলের প্রাণভোমরা কোনো একটা কৌটোর মধ্যে আছে, যে কৌটোটা হয়তো সামনেই যে সরোবর, রাজপ্রাসাদের যে সরোবর, সেই সরোবরে একটা মাছ তার পেটের মধ্যে আছে। রাজপুত্র তখন সেই মাছটাকে ধরে, তাকে মারে, তার পেট থেকে সেই কৌটোটা বার করে, সেই প্রাণভোমরাটাকে বার করে এবং হাতে পিষে যেই মারে, অমনি দলে দলে রাক্ষস রাক্ষসী হা 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 চিৎকার করতে করতে একসঙ্গে মারা যায়। সেই রাজকন্যাকে নিয়ে রাজপুত্র তারপরে দেশে ফেরে এবং সেই একই রকম ভাবে, কারণ কি করে উদ্ধার পাবে তাকে তো ব্যঙ্গমি বলে দিয়েছিল, সেই একই রকম উপায় কাজে লাগিয়ে সে রাক্ষসীকেও মেরে ফেলে, তার সাঙ্গপাঙ্গকেও মেরে ফেলে। রাজা শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পারেন, দুয়োরানীকে তিনি সাদরে বরণ করে নেন পাটরানী রূপে, এবং এই যে রাজপুত্র রাজকন্যা তাদের বিয়ে দেন এবং তারা চিরকাল সুখে থাকে। দে লিভড হ্যাপিলি এভার আফটার। তাই তো সব দেশের, সব ভাষার, সব রূপকথার দেখবে এইগুলোই প্রাথমিক বৈশিষ্ট্য, যেগুলোর কথা আমি এইমাত্র আলোচনা করে দিলাম। তাহলে এগুলো কিন্তু লোককথার একটা টাইপ, একটা ধরন। এগুলো আগে মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, তারপরে কোনো একটা সময় লিখিত রূপ ধারণ করেছে। ঠিক আছে, এবারে চলে এসো নেক্সট, রোমাঞ্চ কথা। রোমাঞ্চ কথা বা নভেলা। রোমাঞ্চ কথা বা নভেলার ঘটনাগুলি বাস্তব জগতের নির্দিষ্ট স্থানকালে ঘটলেও এখানে নানা অদ্ভুত ঘটনা ঘটে, তবে তা লোকের বিশ্বাসের সীমা অতিক্রম করে না। এখানেই কিন্তু রূপকথার সঙ্গে রোমাঞ্চ কথার তফাৎ। রূপকথায় যা যা ঘটে সবই অবাস্তব, অদ্ভুত, হয় না সেগুলো বাস্তবে, কিন্তু রোমাঞ্চ কথার ঘটনাগুলো সেগুলো বাস্তব জগতের যে নির্দিষ্ট স্থান কাল সেখানেই ঘটছে। এখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু কখনোই লোকবিশ্বাসের সীমাটাকে অতিক্রম করে যায় না। যেমন তুমি যদি সিন্দবাদের গল্প পড়ো, একটা গল্প নয়, সিরিজ, অনেকগুলো গল্প আছে সিন্দবাদের, কখনো পড়বে, দেখবে খুব সুন্দর লাগবে গল্পগুলো পড়তে। সিন্দবাদের গল্প, খলিফা হারুন অর রশিদের গল্প, বা ধরো অ্যারাবিয়ান নাইটস, 12 রজনীর গল্প, যেগুলোকে বলা হচ্ছে আলিফ লায়লার গল্প। এইগুলো হচ্ছে এই ধরনের বাস্তব জগতের পটভূমিকায় ঘটা অদ্ভুত ঘটনা, কিন্তু কিছু দূর পর্যন্ত তার একটা বাস্তবতা বা যৌক্তিকতা খুঁজে পাওয়া যাবে ডেফিনেটলি। এবার বলা হচ্ছে বাংলার সৈফুল মুল্লুক বদিউজ্জামান, এটাও সিরিজ, একটা গল্প নয়। এর গল্পগুলোতে আমরা রূপকথা এবং রোমাঞ্চ কথার সংমিশ্রণ দেখতে পাচ্ছি। সেই জন্য সাইফুল মুলুক বদিউজ্জামান জাতীয় কাহিনীকে বলা হচ্ছে নভেলা মার্শেন। কি বলা হয়? নভেলা মার্শেন, কারণ এখানে রূপকথা আর রোমাঞ্চ কথার সংমিশ্রণ ঘটছে। এবার চলে এসো বীর কথা বা বীর গাথা। এই ধরনের লোককথায় কি হয়, একটি মাত্র কেন্দ্রীয় দুঃসাহসী এবং অলৌকিক শক্তি সম্পন্ন বীর চরিত্রকে অবলম্বন করে একাধিক কাহিনী তৈরি হয়। তার মানে এখানেও সিরিজ। যেমন ধরো হারকিউলিসের গল্প। হারকিউলিসের নাম আমরা সবাই শুনেছি, ভীষণ বীর, খুব শক্তিশালী একজন মানুষ এবং তার মধ্যে অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষ। বেতাল পঞ্চবিংশতির রাজা বিক্রমাদিত্য, এদের কথা, এরা হচ্ছেন বীর কথার
নায়ক চরিত্র, এবং এই একটি মাত্র কেন্দ্রীয় চরিত্র যারা খুব দুঃসাহসী হবেন, যারা অলৌকিক ক্ষমতা সম্পন্ন হবেন, তাদেরকে নিয়েই একটার পর একটা গল্প তৈরি হয়েছে। এছাড়াও রয়েছে রবিনহুড, তার কথা আমরা সবাই জানি, বা বাংলার রঘু ডাকাত। এদের কথা আমি পরে আনলাম কেন? কারণ এই যে শেষের দুই চরিত্রের কথা বলা হলো, এদের মধ্যে কিন্তু কোনো অলৌকিক ক্ষমতা ছিল না। রবিনহুড এমনই একজন ডাকাত যিনি বড়লোকদের অতিরিক্ত ধন সম্পদ লুট করে সেগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। সেজন্য এখনকার দিনেও যারা এই রকম দাতা স্বভাবের মানুষ হন, এই রকম উদার মানসিকতার হন, তাদেরকে আমরা বলে থাকি রবিনহুড। বাংলাতেও সেরকম একজন ছিলেন, আমাদের এই বাংলাদেশে রঘু ডাকাত। ইনিও ভালো ডাকাত, অর্থাৎ ডাকাতি করতেন ঠিকই, কিন্তু বড়লোক বাড়িতে, যাদের অগাধ ধন সম্পত্তি, অতটা হয়তো দরকারও হচ্ছে না, প্রয়োজনের অতিরিক্ত, সেইগুলোকে লুণ্ঠন করে যাদের কিচ্ছু নেই, সত্যি সত্যি দরকার, তাদের মধ্যে তিনি বিলিয়ে দিতেন। সুতরাং এদের মধ্যে তাহলে যে কোয়ালিটি আমরা পাচ্ছি, রবিনহুডের গল্প বা রঘু ডাকাতের গল্প, তারা কেন্দ্রীয় চরিত্র, তারা দুঃসাহসী চরিত্র, কিন্তু অলৌকিক ক্ষমতা নেই। whereas হারকিউলিস বলো বা রাজা বিক্রমাদিত্য বলো, তারা কেন্দ্রীয় চরিত্র, দুঃসাহসী চরিত্র, অলৌকিক ক্ষমতা সম্পন্ন চরিত্র। এবার এদেরকে নিয়েই যে গল্পগুলো গাঁথা হয়েছে সেগুলোকেই বলা হচ্ছে বীর কথা বা বীর গাথা, হিরোইক টেল। কেমন? এবার চলে এসো পুরাণ কথা। প্রথমেই ক্লিয়ার করে দেব যে এই পুরাণ মানে কিন্তু আমাদের অষ্টাদশ পুরাণ বা অষ্টাদশ যে উপপুরাণ তার কথা বলা হচ্ছে না, এগুলো হচ্ছে মিথ। বলেই দিয়েছি, দেখো, ইংরেজি মিথ শব্দের প্রতিশব্দ হিসেবে লোকপুরাণ, লৌকিক পুরাণ, লৌকিক পুরা কাহিনী, পুরাণ কথা, পুরা কথা প্রভৃতি শব্দের অবতারণা ঘটেছে। খেয়াল রেখো, লোকপুরাণ, লৌকিক পুরাণ, লৌকিক পুরা কাহিনী, এই যে লৌকিক বা লোক কথাগুলো যোগ হয়ে আছে মানেই এগুলো কিন্তু আমাদের দেশের যে অষ্টাদশ পুরাণ বা পরবর্তীকালে আরও যে 18টা উপপুরাণ, তার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। এবার তাহলে এই যে মিথ, এই মিথগুলোতে কি আসছে? ধর্মের বন্ধন একেবারেই আসছে না, কারণ যেহেতু এগুলো আমাদের সেই পুরাণ নয়, বরং এখানে বিশ্বাস আর অতীত বিশ্বের কাহিনী, দেশ বা সমাজের আদি মানুষ কিভাবে তৈরি হলো, পৃথিবী কিভাবে তৈরি হলো, দেবদেবীরা কেমন করে জন্ম নিলেন, মানুষ বিবর্তিত হলো কিভাবে, আদি ধর্মের আবির্ভাব, স্রষ্টার মূল, তার প্রকৃতিটা কেমন, স্বর্গ মর্ত্য পাতালে মানুষ দেবতা অন্যান্য জীবের জন্ম, বিভিন্ন যে ফোক কালচার, লোকাচার, রিচুয়ালস, সেগুলোর উৎস, সেগুলো কেন আমরা পালন করব, এই সমস্তই মিথ জাতীয় গল্পগুলোর মধ্যে দিয়ে ধরা পড়েছে। এগুলোকে বলা হচ্ছে মিথ, প্রচলিত কাহিনী, প্রচলিত হয়ে আসছে। সত্যি কিনা আমরা জানি না, কিন্তু এইভাবেই এগুলো আমাদের কাছে প্রচলিত হয়ে আসছে বংশ পরম্পরায়। এবারে এসো স্থানিক কথা। জায়গাটা থেকেই পরিষ্কার যে এই ধরনের কাহিনী বিশেষ কোনো স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠে। এবার কি হচ্ছে, এতে নানা অবাস্তব ব্যাপার থাকে, তবে তাকে সত্য বলেই ধরে নেওয়া হয়। অর্থাৎ বিশেষ কোনো একটা জায়গার কাহিনী, এবং এতেও বিভিন্ন রকম অবাস্তব ব্যাপার ধরা থাকবে, যদিও মানুষ ধরে নিচ্ছে যে না, এগুলো সত্যি সত্যি ঘটেছিল। কেমন?
এবার এ ছাড়া রয়েছে, এগুলো কিন্তু একটু অপ্রধান, এগুলো কিন্তু প্রধান লোককথা নয়, অপ্রধান। কিরকম? একটা হচ্ছে রঙ্গকথা, ছোট ছোট্ট গল্প, ছোট্ট ছোট্ট গল্প যার মধ্যে দিয়ে হাসি তামাশা, রঙ্গরসিকতা প্রকাশ করা হবে। দেখবে আগেকার দিনের মানুষ খুব চুটকি বলতে পছন্দ করতেন, যেগুলোকে আমরা এখনকার দিনে জোকস বলি। একদম নির্ভেজাল, নিরীহ হাসি তামাশার যে ছোট্ট ছোট্ট গল্প, সেগুলো কি বলা হচ্ছে রঙ্গকথা। যেমন জেস্ট, মেরি টেলস, এইগুলো অ্যাকচুয়ালি এরা হচ্ছে চুটকি। আর রয়েছে নামস্কাল টেল। ব্যাপারটা কি? বোকা লোকেদের নিয়ে বিদ্রুপ করা, লোক ঠকানোর চিরাচরিত কাহিনী। এই ধরনের গল্পে কি হয়, বিশেষ কোনো একজন নায়ক বা নায়িকা, মানে একটা কেন্দ্রীয় চরিত্র, তাকে নিয়ে বিস্তৃত কাহিনী পরম্পরা তৈরি হয়। যেমন ধরো গোপাল ভাঁড়ের গল্প বা মোল্লা নাসিরুদ্দিনের গল্প। এই গল্পগুলো পড়বে, দেখবে একটাই কেন্দ্রীয় চরিত্র, তাকে নিয়ে অনেকগুলো গল্প তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে বিভিন্ন লোকের যখন কথোপকথন হচ্ছে বা ঘটনা ঘটছে, কখনো এ ঠকে যাচ্ছে বা এ অপরকে ঠকাচ্ছে, বুদ্ধির খেলা চলছে। এই যে বিভিন্ন বোকা লোকেদের নিয়ে বিদ্রুপ করা, লোক ঠকানোর চিরাচরিত গল্প, এইগুলো কি বলা হচ্ছে নামস্কাল টেল। এবার তোমাদের জন্য আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে, পরীক্ষায় যখন কোয়েশ্চেন আসবে লোককথা কাকে বলে, ডেফিনেশন তোমরা পেয়ে গেলে, 2 মার্কসের মতো করেই পেয়ে গেলে। এবারে বলা হলো যে কোনো 2 ধরনের লোককথার পরিচয় দাও, বা বলা হলো যে কোনো 1 ধরনের লোককথার পরিচয় দাও। তাহলে কিন্তু এই অপ্রধান যেটা আমি বললাম, যে একটা হচ্ছে রঙ্গকথা আর একটা নামস্কাল টেল, এগুলোকে একটু অ্যাভয়েড করলেই ভালো হয়। মেন তুমি আনো পশু কথা, রূপকথা, ব্রত কথা, এইগুলো। এবার তোমরা আমাকে বলবে যে ব্রত কথা তো আপনি দেননি। তোমাদের সামনে এক্ষুনি চলে আসছে বাংলাদেশের ব্রত কথা, কারণ ব্রত কথা একটা আলাদা সেগমেন্ট হিসেবেই আমি দিয়েছি, কারণ শুধুমাত্র ব্রত কথাকে বেস করেই 5 মার্কসের কোয়েশ্চেন আসার খুবই সম্ভাবনা রয়েছে, কারণ ব্রত কথার এতটাই বিস্তার। বাংলাদেশের ব্রত কথা, বাংলার লোককথার একটি প্রধান অংশ হলো ব্রত কথা। এই ব্রত কথাগুলো কি হয়েছে না, বাংলাদেশের লৌকিক দেবতাদের অবলম্বন করে রচিত। অর্থাৎ যে দেবতাদের কথা আমরা পুরাণে পাচ্ছি না, বিভিন্ন মহাকাব্যে পাচ্ছি না, সেই সমস্ত লৌকিক দেবতা যারা একমাত্র গ্রামে গঞ্জেই পূজিত হচ্ছেন, একদম মাটির কাছাকাছি যে দেবতা, তাদেরকে নিয়ে গড়ে উঠছে এই ব্রত কথাগুলো। এবং খেয়াল রাখতে হবে, এই ব্রত কথাগুলি বাঙালি নারীর একান্ত নিজস্ব সম্পদ, কারণ এই ব্রতগুলো পালন করে বাঙালি নারী। শহরে হয়তো তুমি অতটা দেখতে পাবে না, কিন্তু গ্রামে গঞ্জে এখনো দেখতে পাবে বিভিন্ন পুজো পার্বণ, বিভিন্ন উৎসব, বিভিন্ন তিথি উপলক্ষে নানা রকম ব্রত কথা পালিত হয়ে থাকে। পথের পাঁচালী সবাই পড়ে এসেছো ক্লাস 8-এ। পথের পাঁচালীতেও আমরা দেখব যে দুর্গা কিন্তু পুণ্যিপুকুর ব্রত পালন করেছিল। তো এই রকম অজস্র অসংখ্য ব্রত কথা রয়েছে যেগুলো বাঙালি মেয়েরাই পালন করে থাকে। এবারে কি বলা হচ্ছে, মেইলি ব্রত এবং শাস্ত্রীয় ব্রত, এই 2 ধরনের ব্রতের সন্ধান পাওয়া যায়। শাস্ত্রীয় ব্রতের কাহিনীগুলি পুরাণ কেন্দ্রিক হলেও মেইলি ব্রতের কাহিনীগুলি গ্রামীণ সমাজের একান্ত নিজস্ব ঐতিহ্য থেকে গড়ে উঠেছে। এবং আমরা বাংলার ব্রত কথা বলতে কিন্তু এই মেইলি ব্রত কথা
যেগুলো গ্রামীণ বাংলার একান্ত নিজস্ব ঐতিহ্য থেকে গড়ে ওঠা, সেগুলোকেই বোঝাচ্ছি। এবার এই ব্রতকথার বৈশিষ্ট্য কি? একটা তো আমি বলেই দিলাম যে লৌকিক দেবতাদের অবলম্বন করে রচিত, তার উপরে বেস করেই ফার্স্ট পয়েন্টটা। বাংলার লৌকিক দেবতাদের অবলম্বন করে এগুলি রচিত। এই দেবতারা আবার দু ধরনের হতে পারেন। এক ধরনের দেবতা যারা খুব শান্ত শিষ্ট ভালো মানুষ দেবতা, আর এক ধরনের হচ্ছেন যারা রেগেই আছেন, অবহেলা একেবারে সহ্য করতে পারেন না, কিন্তু হ্যাঁ, তাদের যদি এই ব্রত কথার মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রসন্ন করা যায় তাহলে তারাও মানুষের উপকার করে থাকেন। নেক্সট কি আসছে? এই ব্রত কথাগুলো আসলে আদিম সংস্কার এবং উচ্চতর সংস্কৃতির মিশ্রণের ফলস্বরূপ। অর্থাৎ একটা সময় ব্রত কথাগুলো শুধুমাত্র এই লৌকিক বাংলাতেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীকালে যখন সময়ের তাগিদে সাধারণ যে একদম গ্রাম বাংলার যে মানুষ, তাদের সঙ্গে উঁচু জাতের মানুষের সংমিশ্রণ ঘটল বাইরের বিপদের হাত এড়াতে, তখনই দেখা গেল এই যে আদিম সংস্কার এবং উচ্চতর জাতির যে উচ্চতর সংস্কৃতি, দুটোরই সংমিশ্রণ ঘটল এই ব্রত কথাগুলোতে। এবার মূল বিষয়টা কি? কেন এই ব্রত পালন করা হয়? প্রবল অনিষ্টকারী দেবতাকে প্রসন্ন করে তার দ্বারা প্রভূত কল্যাণ সাধনের বিশ্বাসী ব্রত কথার মাধ্যমে প্রচারিত হয়। তাহলে ব্রত কথায় কি প্রচারিত হয়? যে একজন অনিষ্টকারী দেবতা আছেন, তিনি রুষ্ট হয়েই আছেন, তাকে যদি এই ব্রত কথার মাধ্যমে বিভিন্ন পুজো আর্চার মাধ্যমে তুষ্ট করা যায় তাহলে তিনি মানুষের প্রভূত কল্যাণ করে থাকেন। এই বিশ্বাসটা এটাই ব্রত কথার মাধ্যমে প্রচারিত হয়ে আসছে যুগে যুগে। ব্রত কথার উদ্দেশ্য কি? এই যে গ্রামীণ মহিলারা যারা ব্রত কথা বা ব্রত উদযাপন করছেন, কেন করছেন? ব্রত কথার উদ্দেশ্য হচ্ছে গার্হস্থ কল্যাণ সাধন, স্বামীর সৌভাগ্য বলো বা সন্তান সুখ বলো, যেটা একজন সাধারণ নারী চেয়ে থাকে, সেই সকল কামনাই ব্রত কথার মাধ্যমে প্রকাশিত হয়। এবার এই ব্রত কথা তো এক একটা ছোট্ট ছোট্ট গল্প, যেগুলোই তারা পাঁচালির মতো করে পড়ে। সেই ব্রত কথার গল্পগুলোতে আমরা দেখতে পাচ্ছি চরিত্র পরিকল্পনায় বিশেষ কোনো অভিনবত্ব বা নতুনত্ব থাকে না। সেখানে সৌভাগ্যের প্রতীক হয়ে আসেন কোনো রাজা বা কোনো সওদাগর, আর দুর্ভাগ্যের প্রতীক হয়ে আসেন কোনো দরিদ্র ব্যক্তি বা কোনো ভিক্ষুক। এই রকমভাবেই ব্রত কথাগুলো চলে, এর বাইরে খুব একটা ব্রত কথার কাহিনীগুলো যায় না। এবার বলা হচ্ছে ব্রত কথাগুলির একটি বিশেষ রূপ এবং ভাবের মধ্যেই সীমাবদ্ধ থাকায় একমাত্র ভাষা ছাড়া এর আর কোনো বিষয় পরিবর্তিত হতে পারে না। তাহলে ব্রত কথাগুলো তো তৈরি হয়ে গেছে, আমি যেটা বললাম যে বংশ পরম্পরায় যুগে যুগে কালে কালে লোকের মুখে মুখে ফিরতে ফিরতে এর একটা ফর্ম, এর একটা ভাব তৈরি হয়ে গেছে, যার ফলে একমাত্র ভাষা ছাড়া এর আর কোনো দিক কিন্তু পরিবর্তিত হতে পারে না। হ্যাঁ, আমার হয়তো 14 পুরুষ আগে একজন যে ভাবে বলতেন, আমি ঠিক সেই ভাবে হয়তো বলছি না, একটু আধটু হয়তো আমি বদল করে নিয়েছি, কিন্তু এর মূল বিষয়বস্তুটা এবং এর যে স্ট্রাকচারটা সেটা কিন্তু অপরিবর্তিতই থাকছে। এবার এর হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সটা কি?
ঐতিহাসিক দিক দিয়ে ব্রতকথার তথ্যগুলি একটি বিশেষ যুগ পর্যন্ত এসে সংহতি লাভ করায় যে যুগে এগুলো রূপ লাভ করেছে সেই যুগের নির্ভুল সন্ধান করতে এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেটা আমি বলছিলাম বারবার, যে এগুলো সবই যে কোনো লোককথাই মুখে 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 প্রচলিত ছিল বংশ পরম্পরায়। তারপর একটা বিশেষ সময়ে এসে এগুলো লিখিত আকার ধারণ করেছে। তাহলে যে যুগে এই ব্রতকথাগুলো লিখিত রূপ ধারণ করলো, লেখ্যরূপটার মধ্যে দিয়ে সেই সময়কার সমাজটা, সেই সময়কার রীতিনীতি, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ সেগুলো ধরা পড়তে বাধ্য। সেই জন্যেই ব্রতকথাগুলোর একটা ঐতিহাসিক গুরুত্বের দিকও কিন্তু আছে, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সের দিকটা। কেমন? তাহলে এই হয়ে গেল আমার লোককথা সম্পর্কিত আলোচনা। এবারে একটু কোয়েশ্চেন্সে যাব, যে কি ধরনের প্রশ্ন আসে। প্রথম প্রশ্নটাই দেখো, লোককথা কাকে বলে? যে কোনো দু ধরনের লোককথার পরিচয় দাও। লোককথার ডেফিনেশন দেওয়া রয়েছে, 2 মার্কসের মতো করেই দেওয়া রয়েছে। এবার যে কোনো দু ধরনের, তুমি পশু কথাকে বাছো, রূপকথাকে বাছো, বা রূপকথাকে বাছো, ব্রতকথাকে বাছো। আমি যেটা বললাম, মূল যেগুলো সেগুলোকে বাছো। স্থানিক কথাকে বাছো, বীর কথাকে বাছো, এইগুলোকে। 3 আছে মানে 1.5 ভাগ হয়ে যাচ্ছে। তোমার যা মেন পয়েন্টস দেবার সেগুলোই তুমি দিচ্ছ। এবারে 2 নম্বর কোয়েশ্চেন একদম ব্রতকথাকে বেস করেই। ব্রতকথা বলতে কি বোঝো? ব্রতকথার বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো। ব্রতকথা বলতে কি বোঝো আমার পুরোটা প্রথম দিকে দেওয়াই রয়েছে, এবং যেহেতু 2 মার্কসের মতো করেই আসবে সেজন্য 2 মার্কসের মতো করেই দেওয়া রয়েছে। আর বৈশিষ্ট্য টোটাল 5টা বা 6টা বৈশিষ্ট্য আমি এইমাত্র আলোচনা করেই দিলাম। 3 নম্বর, একদম ফ্ল্যাট পুরোটা নিয়ে, কোনো পার্ট মার্কিং নেই, পার্ট কোয়েশ্চেন থাকছে না। বাংলার ব্রতকথা সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো। অর্থাৎ এই ব্রতকথাগুলো কাদেরকে নিয়ে রচিত, এটা মূলত কাদের সম্পদ, 2 ধরনের ব্রতকথা হতে পারে। আমরা বাংলার ব্রতকথা বলতে ঠিক কোনগুলোকে বোঝাচ্ছি, তারপরেই বৈশিষ্ট্যগুলোতে চলে যাবে। বৈশিষ্ট্যগুলো যেন একটাও বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে রূপকথার বৈশিষ্ট্য কি, মিথ কাকে বলে? রূপকথার বৈশিষ্ট্য আমি 4টে পয়েন্টস ওখানে দিয়ে দিয়েছি, 3 নম্বরের জন্য যথেষ্ট। মিথ কাকে বলে সেটাও দেওয়া রয়েছে। এরকমভাবে এক একটা লোককথা ধরেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। যে পশু কথা বলতে কি বোঝো, তার সঙ্গে হয়তো একটা ল্যাজ জুড়ে দিল যে ব্রত কথা বলতেই বা কি বোঝো তুমি। এই রকমভাবে কাজে সবটাই ভালোভাবে তৈরি করতে হবে। কেমন? আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। খুব ভালো করে পড়া তৈরি করে নেবে। কোথাও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, বা টপমেটে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, যার লিঙ্ক ডেসক্রিপশানের তলায় দেওয়া থাকছে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো বেল আইকনটা প্রেস করে রাখবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন প্রেস করে রাখবে, কারণ 11-এর সেমিস্টারের ভিডিওগুলো পরপর আমি দিতে থাকছি। সেগুলো যাতে তোমাদের কাছে সময় মতো পৌঁছয় এবং তোমাদের পড়াটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটা দেখা তোমাদেরও দায়িত্ব, আমারও দায়িত্ব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো। থ্যাংক ইউ এভরিবডি।